সকলে চলাফেরা বা সব কিছুতেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। করোনাকালে সংঘর্ষে জড়ালো বাস শ্রমিকরা, সিলেটে আহত 11, লালমনিরহাটে ধাওয়া পাল্টা ধাওয়া। করোনা না হওয়ার পরও রোগীকে হাসপাতালে রাখার ব্যাখ্যা চান হাইকোর্ট। আগুনের মৃত্যুর পর ইউনাইটেডের 1.5 লাখ টাকার বিলে ক্ষোভ। উন্নত জীবনের আশা দেখিয়ে দালাল চক্রের দৌরাত্ম্য দমানো না গেলে বন্ধ হবে না অবৈধ যাত্রা। ক্ষোভের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্র, কারফিউ ভেঙে রাস্তায় মানুষ, সহিংসতা বন্ধের আহ্বান ফ্লয়েডের ভাইয়ের। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিকার দৃষ্টি এবং ফারাবি হাফিজ। আরফেল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন। শুরুতেই এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। দেশে করোনা শনাক্তের 87তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 50,000। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,911 জন। এটি আপনারা জানেন এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 52,445 জনে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা বেশ আগেই 1.5 লাখ ছাড়িয়েছে। উপসর্গহীনদের টেস্টের আওতায় আনলে প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে। 3 জন দিয়ে শুরু যে গণনা তা 50,000 ছাড়ালো। আক্রান্ত দেশগুলোর তালিকাতেও 21-এ এখন বাংলাদেশ। এতে স্বস্তির চেয়ে দুশ্চিন্তাই বেশি, কেননা এটি এমন এক তালিকা যেখানে যত পেছনে থাকা যায় ততই ভালো। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় দেশের 52টি ল্যাবে সর্বোচ্চ 12,704টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কোভিডের উপস্থিতি পাওয়া গেছে 2,911 জনের দেহে। একদিনে সর্বোচ্চ আক্রান্ত এটি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 52,445 জনে। 24 ঘন্টায় মারা গেছেন আরও 37 জন। এদের মধ্যে বেশিরভাগই 50 বছরের ওপরে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 523 জন এবং এ পর্যন্ত সুস্থ 11,120 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যু 709 জন। পার্শ্ববর্তী দেশ ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা 50,000 ছুঁতে সময় নিয়েছিল 108 দিন। ইউরোপের দেশগুলোতে গড়ে 50 থেকে 60 দিনের মধ্যে আক্রান্ত 1.5 লাখ ছাড়ায়। সংখ্যার বিচারে বাংলাদেশে কোভিড পরিস্থিতি কি নির্দেশ করছে? এ প্রশ্নের জবাবে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা বেশ আগেই 50,000 ছাড়িয়েছে। আমার মনে হয় এই 52,000 আমরা বেশ আগেই পেরিয়ে আসছি। এই জন্য বলছি সবাই যে টেস্টিংয়ের অ্যাক্সেস পাচ্ছে তা না, এটা হলো প্রথমটা। আর দ্বিতীয় হলো যে কারা আসছে টেস্টিংয়ে, স্বাভাবিকভাবে যাদের সিমটম আছে, সিমটোমেটিক কেস, কিন্তু অ্যাসিমটোমেটিক কেস তো আর আমাদের টেস্টিংয়ের জন্য আসছে না। এক্ষেত্রে জনসংখ্যা ভিত্তিক টেস্টের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। একই সাথে বেশি ও কম আক্রান্ত এলাকা বিবেচনা করে জোনিংয়ের ভাবনা দ্রুত কার্যকর করা দরকার বলেও মত এই বিশেষজ্ঞের। পুরো চিত্র পেতে হলে আমাদেরকে, আমার মনে হয় যে অচিরেই আমাদের একটা পপুলেশন বেসড একটা প্রেভ্যালেন্স সার্ভে করতে হবে। জোনিংয়ের ব্যাপারে একটা ডিসিশন নিয়েছে। আমার মনে হয় সরকারকে সাধুবাদ দিই এই কাজটা করার জন্য। এটা অনেক আগেই করা উচিত ছিল। তবে এইটার সাকসেস নির্ভর করবে আমরা কতটুকু সুন্দরভাবে এবং সুচারুভাবে এই জোনিংটা ইমপ্লিমেন্ট করছি। বাংলাদেশে এখন পর্যন্ত যারা কোভিডে আক্রান্ত কিংবা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই পুরুষ। আর এলাকার বিবেচনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে ঢাকা বিভাগ। সারওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম নীরজ চন্দ্র মণ্ডল।
তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করতেন। করোনা পজিটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি ফরিদপুর। পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। জ্বর শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে 15 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক জানান, জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 3 জন। করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মুন্সিগঞ্জ পৌরসভা ও টঙ্গীবাড়ি উপজেলায় জ্বর, সর্দি, শ্বাসকষ্টে 2 জন মারা গেছেন। দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। 2 জন করে মারা গেছেন ঝালকাঠি, গাজীপুর ও চাঁদপুরে। একই উপসর্গ নিয়ে চট্টগ্রাম, মৌলভীবাজার, রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে প্রাণ গেছে আরও 4 জনের। করোনার এই সংক্রমণের মধ্যেই স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। গণপরিবহন চালু হলেও যাত্রী তুলনামূলক সব রুটেই মোটামুটি কম। তবে নামে মাত্র শারীরিক দূরত্ব মেনে চলার চেষ্টাও একই সাথে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। যাত্রী কম থাকায় বাতিল হয়েছে অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকেরও সব ফ্লাইট। রাজধানীর কমলাপুর সাধারণ দিনে হাঁকে ডাকে থাকে ভরপুর। বাস চালু হবার দ্বিতীয় দিনে একেবারেই ঢিলেঢালা সেখানকার চেহারা। বিআরটিসির দূরপাল্লার সহ রাজধানীর বিভিন্ন রুটের বাসে হাতে গোনা যাত্রী। জীবাণুনাশক টানেল সহ তাপমাত্রা মাপার যন্ত্র সবকিছুরই ব্যবস্থা রয়েছে কমলাপুর রেল স্টেশনে, কিন্তু নেই যাত্রীর চাপ। সারাদিনে মাত্র 7টি ট্রেন ছাড়ার কথা এখান থেকে। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় বন্ধ সব কাউন্টার। প্রতিটি ট্রেনে অর্ধেক টিকিট, একটি আসন ফাঁকা রেখে আরেকটি আসন টিকিট বিক্রি করছি এবং প্রতিটি স্টেশনে ঢোকার মুহূর্তে আমরা বেসিনের মাধ্যমে হাত ধুয়ে প্রবেশ করছি। ট্রেনেও প্রতিটি ট্রেনে জীবাণুনাশক ওষুধ দিয়ে ছিটিয়ে জীবাণুনাশক করা হয়েছে। রাজধানীর অন্য এলাকাগুলোতেও করোনাকালের আগের কর্মদিবসের মতো ভিড়ের দেখা মেলেনি। তবে গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানার তেমন তাগাদা ছিল না। রয়েছে ভাড়া নিয়ে নানা মত। সিট যেভাবে রেখেছে 3 জনের সিটের মধ্যে 2 জন বসতেছে আর কি। করার কিছু না, এইভাবে সিস্টেম হয়ে গেছে, এখন এইভাবে যাতায়াত করা লাগতেছে আর কি। 12 টাকা জায়গায় 15 টাকা ভাড়া হয়েছে। আর আগে হলো 6 জন 12 জন, সামনে 2 জন নিতাম। এখন হলো পিছনে 4 জন 8 জন, সামনে 1 জন 9 জন। এখন যে সিদ্ধান্ত হয়েছে এটাও সিদ্ধান্ত ঠিক হয়নি, কারণ এইরকম এই স্ল্যাগ পয়েন্টের মধ্যে এইভাবে অফিস আদালত খোলা ঠিক হয়নি। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসের সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। স্বাস্থ্যবিধি না মানার সাথে ভাড়া বেশি নেওয়ার অভিযোগও ছিল যাত্রীদের। পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করতেছে। আমি নিজে সতর্ক থাকলেও অন্যদেরকে যদি দূরে থাকতে বলি তবু তারা কাছাকাছি চলে আসে। ভাড়া তুলনামূলক বেশি, যেমন 180 টাকার ভাড়া নিচে হলো 350 টাকা। বরিশাল, ভোলা, চাঁদপুর সহ অনেক জেলায় সামাজিক দূরত্ব না মেনেই ছেড়েছে লঞ্চ। 3 ফুট দূরত্বের কথা মাথায় ছিল না বেশিরভাগ যাত্রীর। লঞ্চে মোটামুটি ভিড় করেই পারাপার হয়েছেন যাত্রীরা। আকাশপথে যাত্রী সংকট, তাই চালু হবার দ্বিতীয় দিনেই অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান। যাত্রী স্বল্পতা, আজকের ফ্লাইট তো ক্যান্সেল হয়েছে। আগামীকাল থেকে টোটাল 4টা যাবে, সৈয়দপুরে 2টা, চিটাগংয়ে 1টা, সিলেটে 1টা। তবে চালু আছে ইউএস বাংলা ও নভো এয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। স্বাস্থ্যবিধি মেনে কর্মক্ষেত্রে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেকের সভায় এই তাগিদ দেন তিনি। সভায় 16,276 কোটি 3 লাখ টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে আছে করোনা মোকাবেলায় 2,491 কোটি টাকার 2টি প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে। সরকারি সাধারণ ছুটির পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম সভা আগারগাঁওয়ে একনেক মিলনায়তনে এই সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন
একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রজেক্টগুলি তৈরি করে নিয়ে এসেছে। সবার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে সচল রাখতেই খুলে দেওয়া হয়েছে সবকিছু। আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো এরপরেও সকলে চলাফেরা বা সব কিছুতেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। যেটা প্রথমবারের মতো ভার্চুয়াল এই সভায় 16,276 কোটি 3 লাখ টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে রয়েছে কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস এবং কোভিড-19 রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রকল্প, যা বাস্তবায়নে খরচ হবে 2,491 কোটি টাকা। আমরা অপরকে সুরক্ষিত করা। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে। হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইটার জন্য বৃদ্ধি করা হয় এবং প্রতিটি জেলা হাসপাতালের জন্য আইসিইউ ইউনিট থাকে। স্বয়ংসম্পূর্ণ আইসিইউ ইউনিট যে মাস্ট, অতি জরুরি ভিত্তিতে এগুলাকে আপডেট করতে হবে, বানাতে হবে, স্টাফিং করতে হবে, ইকুইপিং করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের বাজেট প্রিপারেশনের আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাস শ্রমিক ফেডারেশন সভাপতির বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ, এই নিয়ে বৈঠক চলার সময় এক পক্ষের হামলায় রূপ নেয় সংঘর্ষে, যেটা ছড়িয়ে পড়ে পুরো বাস টার্মিনাল এলাকায়। করোনাকালে সিলেটে বাস শ্রমিকদের দুই পক্ষের এই সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ আহত হয়েছেন কমপক্ষে 11 জন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি এবং টিয়ারশেল ছোড়ে পুলিশ এবং র্যাব সদস্যরা। হঠাৎ উত্তপ্ত সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা। শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এ যেন রণক্ষেত্র। সংঘর্ষে জড়িয়ে পড়া শ্রমিকরা জানান, বাস শ্রমিক ফেডারেশন সভাপতি সেলিম আহমদের বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ ছিল। এ নিয়ে নেতাদের সাথে বৈঠকে বসেছিলেন তারা, তবে সেখানে অতর্কিত হামলা চালায় শ্রমিকদেরই আরেক পক্ষ। শ্রমিকের টাকা লুটপাট হয়েছে, আত্মসমর্থন হয়েছে, মানে তারা টাকা মাই রাখাইছে। ফলিক মাইছিল জেলা ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি কিছু দাবি আছে, এই দাবিটা মানছে না, তাই জন্য এই আন্দোলন। শ্রমিক নেতাদের দাবি অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, চেষ্টা চলছে অসন্তোষ সমাধানের। জেলা কমিটির আভ্যন্তরীণ বিষয়, এই বিষয়টা অর্থনৈতিক নিয়ে হোক, হিসাবাদি নিয়ে হোক, এটা বিষয় হচ্ছে। মানে মধ্যস্থতা অলরেডি এটা বিচার মানানি হয়ে গেছে। ইতিমধ্যে এটা দুই পক্ষ উত্তেজিত হইয়া সেবাগারা এটা উস্কানি দিয়া এই অশৃঙ্খলা বিরাজ করাইছে। সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে যায় র্যাব পুলিশ। ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়লে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুই পার্টির মধ্যে দাওয়াতেই হয়েছে, এই খবর পাইয়ে আমরা সবাই আসছি। আসার পর এখন আর নাই, আমরা এখন আমাদের কন্ট্রোলের নিয়ন্ত্রণে আছে। প্রায় 8 ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে আহত হন এক পুলিশ সদস্য সহ 10 জন শ্রমিক। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট। এদিকে শ্রমিক কল্যাণে টাকা আদায় নিয়ে লালমনিরহাটে বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ জানায়, করোনা সংকটে নিজেদের কল্যাণ তহবিলের জন্য টাকা আদায় শুরু করেন বাস শ্রমিকরা। তবে শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছেন শ্রমিকদের একটি পক্ষ। সন্ধ্যায় ঢাকামুখী বাস থেকে টাকা আদায় শুরু করে অন্য পক্ষ, এতে বাধা দেয় অন্য শ্রমিকরা। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে ফের সংঘর্ষে জড়ান শ্রমিকরা। এ সময় পুলিশের অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি স্বাভাবিক করে, তবে কেউ হতাহত হয়নি। আমরা সাদার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি এবং যারা কল্যাণ ফান্ডের টাকা 11 বছর থেকে মারি খাইতেছে, সেই কল্যাণ ফান্ডের টাকার হিসাব দিতে হবে। আর অবৈধ এই শ্রমিক ইউনিয়ন অবৈধ, এর কোনো কমিটির কোনো ভিত্তি নাই। আমাদের শ্রমিককে ন্যূনতম যে চাঁদাটা, আমাদের অফিস চালানোর ইয়েটা, আমাদের শ্রমিককে চালানোর ন্যূনতম যে পয়সাটা, সেই পয়সাটা তারা দিতে অস্বীকৃতি। সঠিক কোয়ালিটি কিনুন, জেনে শুনে বুঝে নিন। মানসম্মত ও সঠিক উপাদানের সংমিশ্রণে তৈরি ঈগল মশার কয়েল, জনস্বার্থে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। করোনা টেস্ট নেগেটিভ, তারপরও রোগীকে রাখা হয় হাসপাতালের করোনা ইউনিটে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মুক্তিযোদ্ধা ওই রোগী মারা যান আগুনে পুড়ে। শুধু তাই নয়, এই রোগী মারা যাওয়ার পর 1.5 লাখ টাকার বিল পাঠানো হয় তার বাড়িতে পরিবারের কাছে। এইসবের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আর তথ্যমন্ত্রী বলছেন যে আগুনে 5 জনের মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। ট্রিটমেন্ট করবে, আপনার ওই নিউমোনিয়া পাইছে। ভেরনন অ্যান্থনি পল
75 বয়সী মুক্তিযোদ্ধা। 17 মে বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনার কারণে দুটি হাসপাতাল ঘুরে ঠাঁই হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। করোনা টেস্টে নেগেটিভ হওয়ার পরও তাকে রাখা হয় করোনা ইউনিটে, কিন্তু 27 মের আগুনে পুড়ে মারা যান তিনি। ঘটনার এখানেই শেষ নয়। মারা যাওয়ার পরও তার পরিবারকে 1,51,000 টাকার বিলের কাগজ পাঠায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। শোকে মুহ্যমান অ্যান্থনি পলের পরিবার এমন বিল দেখে হতবাক। বলছেন এটা তাদের জন্য অপমানের, কারণ হাসপাতালের ভুলে মারা গেছেন অ্যান্থনি পল। পেশেন্টকে নেগেটিভ হওয়ার পরেও বারবার ওখানে রাখা হয়েছে, এবং যখন আমরা বডি ছাড়াইতে যাই তখন এই বিলের নিয়ে ঝামেলা, আপনাদের বিল ক্লিয়ার করতে হবে, মর্চারি পেমেন্ট দিতে হবে, এই ঝামেলা। ওই সময় আমাদের এই কন্ডিশন ছিল না। এবং আমার পেশেন্ট যিনি ছিল ভার্নন অ্যান্থনি পল, এবং আরও যে উনি ছিল একজন মুক্তিযোদ্ধা, ওনার জন্য এটা খুবই অসম্মানের। এই ধরনের অবস্থায়ও তারা আমাদের এখানে ডিলে করেছে। প্লাস আরও যে 4 জন পেশেন্ট ছিল ওখানে, আমার শ্বশুর ছাড়াও, তাদের জন্য আসলে জিনিসটা খুবই মর্মান্তিক। তবে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা টাকা চায়নি, তাকে বিলটি জানানো হয়েছে। টাকা কিন্তু চাই, দেখতে পেয়েছে, দেখতে পেয়েছে কত বিল হয়েছে, পুরো বিলটা দেখিয়েছে। যদি বিল না দেখায় তখন দুটা বাজে দেয়, কেন দেখাচ্ছেন না, কি করছেন? এদিকে আগুনে পুড়ে 5 জনের মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী 14 জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার ব্যাপারে তদন্তপূর্বক পৃথক পৃথক প্রতিবেদন দায়ের করার জন্য নির্দেশনা প্রদান করেন। ইউনাইটেড হসপিটালের করোনা ইউনিটটি বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছিল কিনা, এ ঘটনায় ফায়ার সার্ভিস 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিসকে তাদের তদন্তের প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। তথ্যমন্ত্রী বলছেন আগুনে 5 জনের মৃত্যুর দায় এড়াতে পারে না হাসপাতাল কর্তৃপক্ষ। সরকার যে এগুলো নজরে নিচ্ছে না তা নয়, সরকার এগুলো পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কেউ রোগীদেরকে স্বাস্থ্যসেবা দিতে অবহেলা করলে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। করোনা সংকটের সময় কোনো হাসপাতাল রোগী না নিলে সেটি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। যে কোনো হাসপাতাল এই ধরনের আচরণ করবেন না। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ, দেখছেন রাত 10টার খবর। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগাই সবকিছু। ন্যাশনাল ব্যাংক ইসলামপুর শাখার চুরি যাওয়া 80 লাখ টাকার 60 লাখ টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 2টি বিদেশি পিস্তল সহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ বলছে যে ঘটনার মূল হোতা হান্নান ওরফে ব্রিফকেস হান্নান এবং তার সাথে মোস্তফা, বাবুল মিয়া ও পারভিন আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তাদের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত 10 মে ন্যাশনাল ব্যাংকের নর্থ ব্রুক শাখা থেকে 80 লাখ টাকা নিয়ে ব্যাংকের লোকজন ইসলামপুর শাখায় নিয়ে যায়। এ সময় মূল হোতা হান্নান সহ তাদের গ্যাং চুরি করে এই টাকার বস্তা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এই মন্তব্য করে সমূলে দুর্নীতি উৎপাটনের হুঁশিয়ারি দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে কর্পোরেশনের 2য় পরিষদের প্রথম সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। জানান, ঢাকাবাসীর কল্যাণে যা কিছু করা হবে সেসব সিদ্ধান্ত নেওয়া হবে, সব কিছুতেই কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে। বোর্ড সভায় অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। তিনি ঢাকাবাসীর সুযোগ সুবিধা বাড়াতে নতুন নতুন আয়ের খাত সৃষ্টির তাগিদ দেন। আর কোনো কিছুতে কর বাড়ানো হবে না বলেও ঘোষণা দেন মেয়র। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্য আর বাংলাদেশি দালাল দুয়ে মিলে লিবিয়া দিয়ে অবৈধভাবে ইউরোপের পথে বাংলাদেশিদের যাত্রা। টাকা খোয়ালেও থেমে নেই অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নের দেশে যাত্রা। বিশ্লেষকরা বলছেন যে দালাল চক্রের দৌরাত্ম্য থামাতে সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। পররাষ্ট্রমন্ত্রীর মত হচ্ছে যে দালালদের থামানো না গেলে বন্ধ হবে না অবৈধ পথে যাত্রা। মোর্শেদ হাসিবের একটি রিপোর্ট। উন্নত জীবনের আশায় বছরখানেক আগে ইতালি গেছেন কিশোরগঞ্জের সজীব, কিন্তু তার সেই যাত্রা মোটেও সহজ ছিল না। যে বুটে ধারণ ক্ষমতা 20 জন, সেই বুটে প্রায় 150-200 মানুষের মতো
বাচ্চা সহ প্লাস হইতেছে নাইজেরিয়ান, মরক্কো প্লাস অনেকে একটা প্লাস্টিকের বোটে আমরা আসতে হয়েছে, ডুবো অবস্থা। সজীব ইতালিতে যেতে পারলেও তার মতো একই স্বপ্ন নিয়ে ইউরোপে যাবার আশায় লিবিয়া থেকেই 2018 সালে দেশে ফিরতে বাধ্য হন সুনামগঞ্জের বদরুল হুদা ও ঢাকার হৃদয়। দেশের আর্মির মাধ্যমে বাংলাদেশের কিছু দালাল আছে, ওই জায়গায় একটা জায়গা তৈরি করছে, বাংলাদেশ থেকে যত লোক যাইব ওই ক্যাম্পের মিত্রে নিয়ে রাখে, আর এটা দেখাশোনা করে বাঙালি। বাংলাদেশ থেকে দুবাই গেছে, দুবাই থেকে তুর্কি থেকে লিবিয়া 158 জন আমরা লাস্টে আমরা এই মাফিয়ার কাছে আমরা ছুটে আসতে পারছি। তারপরও কেন একই পথে থেমে নেই বাংলাদেশিদের যাত্রা? ভুক্তভোগীরা জানান ইউরোপে ঢোকার সহজ পথ গ্রিস ও ইতালি, এজন্য লিবিয়া, আলজেরিয়া সহ আশেপাশের দেশ বেছে নিচ্ছেন তারা। সাধারণত ঢাকা থেকে কলকাতা, মুম্বাই, দুবাই হয়ে লিবিয়াতে পৌঁছান অভিবাসী প্রত্যাশীরা। সেখান থেকে বিপদসংকুল সমুদ্র পথ ধরে ইতালি। ঢাকা ছাড়ার আগে জনপ্রতি 5 লাখ টাকা করে নিলেও লিবিয়া পৌঁছাবার পর দালালরা আরও আদায় করে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। যারা দিতে পারেন না তাদের উপর চলে অমানবিক নির্যাতন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কর্মকর্তা জানালেন যুদ্ধ বিধ্বস্ত দেশটির সরকারকে এসব বিষয়ে একাধিকবার জানানো হয়েছে বিস্তারিত, তবে মিলছে না প্রতিকার। সরকার নিজেরা মারামারি করছে এবং উভয় সরকারই খুব দুর্বল অবস্থায় এখানে আছে। এখানে কোনো আইন শৃঙ্খলা নাই, প্রতিষ্ঠানের কোনো ভোট নাই, লাখ টাকা পর্যন্ত। যারা দিতে পারেন না তাদের উপর চলে অমানবিক নির্যাতন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কর্মকর্তা জানালেন যুদ্ধ বিধ্বস্ত দেশটির সরকারকে এসব বিষয়ে একাধিকবার জানানো হয়েছে বিস্তারিত, তবে মিলছে না প্রতিকার। সরকার নিজেরা মারামারি করছে এবং উভয় সরকারই খুব দুর্বল অবস্থায় এখানে আছে। এখানে কোনো আইন শৃঙ্খলা নাই, প্রতিষ্ঠানের কোনো ভোট নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নাই। এটা একটা অভয়ারণ্য হচ্ছে সন্ত্রাসীদের, মিলিশিয়াদের। পরিসংখ্যান বলছে ইতালিতে 2019 সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন প্রায় 450 বাংলাদেশি, আর পুরো বছর জুড়ে 1340 জন। বিশ্লেষকরা বলছেন দালাল চক্রের দৌরাত্ম্য থামাতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। পুলিশ, ইমিগ্রেশন, এক্সপেক্টেড মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই পরস্পরের সাথে সমন্বয় করে এবং পাশাপাশি যদি এই চক্রটাকে ভাঙা যায়, যারা টাকার লেনদেন করছে, যারা লোক সংগ্রহ করছে, ওইখানে জিম্মি করার পর এই জেলাগুলোতে কারা টাকা দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানান আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে দালালদের খুঁজে শাস্তির আওতায় আনার। এটা প্রথম ঘটনা, আরও আগে ঘটনা ঘটেছে এবং এই পাচারকারী যদি সক্রিয় থাকে তাহলে আপনার এ ধরনের আরও ঘটনা হওয়ার সম্ভাবনা হয়তো উড়িয়ে দেওয়া যায় না। ইউএনএইচসিআরের তথ্য মতে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে প্রবেশের তালিকায় শীর্ষ 10-এ আছে বাংলাদেশিরা। চলতি বছর এপ্রিল পর্যন্ত এভাবে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন 693 জন বাংলাদেশি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। পূর্ব শত্রুতার জেরে 70ঊর্ধ্ব এক বৃদ্ধকে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে কক্সবাজারের চকরিয়ায়। ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে উপজেলার ডেমোশিয়া এলাকায়। নির্যাতনের শিকার নুরুল আলমের ছেলে আশরাফ হোসেন 31 মে থানায় দায়ের করা অভিযোগের উল্লেখ করেন তার পিতাকে গত 24 মে স্থানীয় বদিউল আলম সহ তার স্বজনরা পথ আটকে নির্দয়ভাবে মারধর করেন। পূর্ব শত্রুতার কারণে অসংখ্য মানুষের সামনে এমন ঘটনা ঘটে বলে দাবি তার। অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, ঘটনাটি জানার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। করোনা মানুষকে চিনিয়েছে কে কার আপন, কে কার পর, যার প্রমাণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইমন ও শামীমা দম্পতি। করোনা আক্রান্ত হওয়ায় নিজের পরিবার এমনকি গ্রামেও ঠাঁই হয়নি তাদের। আশ্রয় নিতে হয়েছে পাশের ইউনিয়নের পরিত্যক্ত মুরগির খামারে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
কাছের মানুষগুলো কত দূরের হতে পারে গত কয়েকদিনে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইমন শামীমা দম্পতি। পরিবার পরিজনের কাছে যে ব্যবহারটা পেয়েছি এটা আমার কাছে খুবই এটা বুক চিরে দেখাতে পারলে বুঝতে পারতেন। দুইজনেই চাকরি করতেন গাজীপুরের পোশাক কারখানায়, ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আপন ঠিকানায়। কিন্তু চেনা ঘর হয়ে উঠে পর দূরে ঠেলে দেন আত্মীয় পরিজনরা। কোথাও জায়গা না পেয়ে ঠাঁই হয়েছে পরিত্যক্ত মুরগির খামারে। তখনও করোনা পরীক্ষা বা কোনো উপসর্গের দেখা মেলেনি দুজনের শরীরে। 21শে মে গ্রামে ফেরার একদিন পর নমুনা সংগ্রহ করা হয় ইমন ও শামীমার। 28শে মে নিশ্চিত হয় তাদের করোনা। কাছ থেকে দেখেছেন জীবনের কঠিন বাস্তবতা। আমাদের বলেছে যে কিনা তোমাদের রিপোর্ট না হলে এ বাসাতে রাখা যাবে না। তো রিপোর্ট তো আর মুখের কথা না যে আমি রিপোর্ট চাইলে আমার কাছে চলে আসবে রিপোর্ট। আমার মতো বাংলাদেশে যেন আর কোনো ভাইরা আর কোনো বোনেরা এরকম কষ্টের শিকার না হন। বাড়িতে জায়গা না থাকায় বাধ্য হওয়ার দাবি করছেন পরিবারের সদস্যরা আর নিরুপায় জনপ্রতিনিধি। যদি আমি ভাইয়ের দিক থেকে দেখি তাহলে ঠিক আছে, মানবতার দিক দিয়ে, কিন্তু বর্তমান পরিস্থিতি যদি দেখি আমি আক্রান্ত ঠিক আছে, কিন্তু আমি তো আমার জন্য আমি তো এলাকার 10 জনকে বা 20 জনকে আমি আক্রান্ত করতে পারি না, সেই অধিকার তো আমার না। পরিবারের লোকজন ঠিক করছে যে ওই ছেলে আমরা উঠতে দিনই ও পরীক্ষা করে কাগজপত্র নিয়ে নর্মালি আসবে, তারপর উঠতে দেবো। ও ওর পরিবার উঠতে না গেলে আমি জোর করে উঠাবো। করোনা মানুষকে চিনিয়েছেন কে কার আপন কে কার পর। ইমন শামীমা দম্পতি তারই উদাহরণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আর একটা ছোট্ট বিরতির। ফিরছে একটু পর। আবারও আমন্ত্রণ। দেখছেন রাত 10টার খবর। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় ভ্যানে থাকা শিশু কন্যা সহ স্বামী স্ত্রী মারা গেছেন। পুলিশ বলছে সন্ধ্যায় উল্লাপাড়ার বালসাবাড়ি বাসস্ট্যান্ড থেকে শাহজাদপুরে ফিরছিলেন আন্না রানী সূত্রধর, স্বামী কাঞ্চু সূত্রধর ও শিশুকন্যা সীমা সূত্রধর। অটোভ্যানটি সরিষা কেল এলাকায় পৌঁছলে ধাক্কা দেয় ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন আন্না রানী সূত্রধর। এই সময় আশঙ্কাজনক অবস্থায় কাঞ্চু সূত্রধর ও সীমা সূত্রধরকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। নিহতদের বাড়ি শাহজাদপুরের বাদলবাড়ি গ্রামে। জিপিএইচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। দিনাজপুরের হিলিতে অসহায় দুস্থ মানুষকে সহযোগিতায় হাত বাড়িয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। গড়ে তুলেছেন হাকিমপুর ফাউন্ডেশন নামে একটি সংগঠন, যেখানে নিজেদের চাঁদার টাকা দিয়ে অসহায়দের একবেলার খাবারের যোগান দিচ্ছেন তারা। হিলি প্রতিনিধি ASM আলমগীরের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। হাকিমপুর ফাউন্ডেশন করোনা সংকটে কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে মানবিক এই সংগঠনটি গড়ে তুলেছেন দিনাজপুরের হিলির স্কুল কলেজের শিক্ষার্থীরা। 60 জন শিক্ষার্থীর চাঁদার টাকায় চলে এই ফাউন্ডেশন। হিলি সীমান্তের বালুরচর বস্তি, চুরিপট্টি ও আদিবাসী পাড়া সহ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ দোকান বসিয়ে দেয়া হচ্ছে একবেলার খাদ্য সামগ্রী, যাতে 1 টাকায় মিলছে 1 কেজি চাল, পেঁয়াজ, আলু সহ শাকসবজি। আমরা সবাই মিলে যে অর্থ আমরা দিতে পারি সেটা জোগাড় করে আমরা এই ফান্ডটা আমরা তৈরি করেছি। এখান থেকে আমরা নিজস্ব অর্থায়নে আমরা সমাজের যে গরিব দুঃখী মানুষ আছে তাদের আমরা সাহায্য করি। তারা এসে সুশৃঙ্খলভাবে লাইন করে দাঁড়িয়ে আমাদের কাছ থেকে 1 টাকার বিনিময়ে চাল, আলু, পেঁয়াজ, পুঁইশাক, মিষ্টি কুমড়া এবং বিভিন্ন রকমের শাকসবজি নিয়ে যাচ্ছে। এটা আমরা প্রায় কিছুদিন থেকে চালু করেছি এবং এটা আগামীতে আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। শারীরিক দূরত্ব নিশ্চিত করতেই দেয়া হয় এসব জিনিস। এভাবে 1 টাকায় একবেলার খাবার পেয়ে খুশি অসহায় মানুষগুলো। 1 টাকার পূর্ণ কিকা খাবার একবেলার তো দিয়ে আমরা বর্তমান অনেকে চলতে পারতেছি। হিলি হাকিমপুর ফার্নিচার থেকে আমাদের 1 টাকার ধরনে দোকান দিছে, সেখান থেকে আমরা একবেলার খাদ্য নিয়ে আমরা কোনো রকম চলেছি, খেতে পারতেছি। আমাদের ছেলেমেয়েরা 1 টাকার দোকান চালু করেছে, সেই সহায়তায় মনে করেন আমরা একবেলা খাবার পাচ্ছি। হাকিমপুর ফাউন্ডেশনের মতো সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে দুস্থ মানুষের সাহায্যে, এমন আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। রং তুলির আচরে দেয়ালে ফুটে উঠেছে করোনা যোদ্ধাদের প্রতিচ্ছবি। গুলশান 2 নম্বর ডিএনসিসি মার্কেটে আপনারা গেলে দেখতে পারবেন যে সেখানে 2টি দেয়ালে আঁকা হয়েছে এরকম দেয়াল চিত্র, যেটা উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সময় হলো আর একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি একটু পর। আরও একবার আমন্ত্রণ। দেখছেন রাত 10টার খবর। করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গেল 15 দিনে এই দেশটিতে 1 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। জরুরি চিকিৎসায় রেমডেসিভির প্রয়োগের অনুমতি দিয়েছে দেশটি। ভারতে একদিনে সর্বোচ্চ 8,392 আর পাকিস্তানে সর্বোচ্চ 3,900-র বেশি আক্রান্ত হয়েছেন। স্পেনে দ্বিতীয় দিনের মতো কোনো মৃত্যু নেই। 18 জুন থেকে ইউরোপের 6 শহরের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে তুরস্ক। এই মাসের শেষে সব দেশের সাথে সীমান্ত খুলে দেবে তিউনিসিয়া। কাল থেকে ইউরোপ ভ্রমণে সতর্কতা উঠিয়ে নিচ্ছে জার্মানি। চীনের উহানে প্রায় 10 লাখ মানুষের করোনা টেস্টে নতুন করে কেউ শনাক্ত হয়নি বলে দাবি করেছেন প্রদেশটির কর্তৃপক্ষ। করোনার কারণে চলতি বছরের হজ যাত্রা বাতিল করেছে ইন্দোনেশিয়া। বিশ্বে আক্রান্ত 63 লাখেরও বেশি। এই পর্যন্ত মারা গেছেন বিশ্বের 3,76,000-এরও বেশি মানুষ। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার বিচার দাবিতে চলছে যুক্তরাষ্ট্র। কারফিউ ও ন্যাশনাল গার্ড মোতায়েনেরও পরিস্থিতির উন্নতি হয়নি। সেন্ট লুইস, লাস ভেগাস বিক্ষোভ থেকে পুলিশের ওপর গুলি ছোড়া হচ্ছে। যাতে 5 পুলিশ আহত হয়েছেন এখন পর্যন্ত যেটা খবর। বিভিন্ন শহর থেকে আটক করা হয়েছে 5,000-এর বেশি বিক্ষোভকারীকে। আর বিক্ষোভকারীদের শান্ত হবার আহ্বান জানিয়েছেন জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যরা। কোনোভাবেই থামানো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মনে জ্বলে ওঠা ক্ষোভের স্ফুলিঙ্গ। গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস কিছুতেই না। কারফিউ ভেঙে পুলিশ, ন্যাশনাল গার্ডের চোখ রাঙানি উপেক্ষা করেই রাস্তায় হাজার হাজার মানুষ। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্পের সেনা মোতায়েনের হুমকি যেন আগুনে ঘি ঢেলেছে। মিজৌরি, সেন্ট লুইস, লাস ভেগাসে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশের ওপর গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে কয়েক জায়গায়। আর আটকের সংখ্যাটা এখন 5,000-এর বেশি। এর মাঝে লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কের মতো শহরগুলোতে দোকানপাটে আগুন, ভাঙচুর, লুটের মতো ঘটনা ঘটছে প্রতিদিনই। রাজ্যগুলোতে লুটপাট আর অরাজকতা বন্ধে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ডের বাড়তি সদস্য। আমরা ন্যাশনাল গার্ডের আরো 250 সদস্য মোতায়েন করেছি। রাজ্যের অন্য শহরগুলোতে সহিংসতা ঠেকাতে কাজ করবে তারা। মার্কিন মুলুক ছাড়িয়ে বিক্ষোভের আগুন ছড়িয়েছে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ডেনমার্ক সহ বিশ্বের নানা প্রান্তে। ফ্লয়েডের মৃত্যুতে নিন্দা আর বিক্ষোভ দমনে শক্তির ব্যবহার না করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইরান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশে দেশে বর্ণবৈষম্য আর নিপীড়নের শিকার হচ্ছে কৃষ্ণাঙ্গরা। আরো কঠিন আইন প্রয়োগ করে এসব ঠেকানোর এখনই সময়। মিনিয়াপলিসের যে সড়কে ফ্লয়েডের মৃত্যু হয়েছে সেখানে তার নামেই গড়ে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ। কোনো কিছু করেই আমার ভাইকে ফিরে পাবো না। ফ্লয়েডও কখনো সহিংসতার পক্ষে ছিল না, তাই সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানাই। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। খেলার খবর। করোনা ভাইরাসে স্থবির দেশের ক্রীড়াঙ্গন। বিপাকে ক্রিকেট একাডেমির কোচরা তাদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি এবং তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। নিলামে ব্রেসলেট বিক্রি থেকে পাওয়া অর্থে ক্রিকেট একাডেমি কোচেস অ্যাসোসিয়েশনের 82 সদস্যকে সহযোগিতা করেছেন ম্যাশ। ক্রিকেটের বাইরে অন্য ডিসিপ্লিনের অ্যাথলেটদের নিয়েও কাজ করার কথা জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
থাকে প্রায় 5 শতাধিক কোচ। আর্থিক সংকটে অনাহারে অর্ধাহারে কাটাতে হচ্ছে এসব কোচদের। 24 এপ্রিল ক্রিকেট একাডেমি কোচদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরে চ্যানেল 24। এরপর গঠিত হয় বাংলাদেশ ক্রিকেট একাডেমি কোচেস অ্যাসোসিয়েশন। বিসিবির অধিভুক্ত 86 সহ দেশ জুড়ে রয়েছে ছোট বড় প্রায় 200 একাডেমি, যেখানে কাজ করেন প্রায় 500 কোচ। করোনায় স্থবির খেলা, আয়ের সুযোগ নেই কোচদের। এই অবস্থায় কোচদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। বিভিন্ন একাডেমির 82 জনকে 3000 টাকা করে আর্থিক উপহার দেন ম্যাশ। নিলামে ব্রেসলেট বিক্রি করে প্রাপ্ত অর্থ থেকে এই অনুদান দিয়েছেন মাশরাফি। 42 লাখ টাকায় বিক্রি হয়েছিল ব্রেসলেটটি। এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঢাকা মেট্রোপলিটন কোচদের জন্য যে উপহারটি তিনি দিয়েছেন, এই জন্য আমরা গর্ববোধ করি। ক্রিকেট কোচদের অনুদানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত যুক্ত হয়েছিলেন টেলিফোনে। ভবিষ্যতেও ক্রিকেটার গড়ার কারিগরদের পাশে থাকার আশ্বাস মাশরাফির। আশা করি আমাদের এই ক্ষুদ্র চেষ্টা আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা সবাই থাকুন। ভবিষ্যতে যদি আমি আরো কিছু পারি, আমরা অবশ্যই করার চেষ্টা করব। সাহস পাইলাম যে না, আমাদের পাশে এমন একজন আছেন যে বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ভাই আমাদের সাথে আমাদের কাছে এসে পাশে দাঁড়িয়েছেন, এতেই তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উপহার পেয়ে খুশি কোচরা। সাথে করোনাকালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেমে থাকতে চায় না শুধুমাত্র ক্রিকেটের গণ্ডিতে। যে কোনো ক্রীড়াবিদদের পাশে আছেন মাশরাফি। ফুটবল, ক্রিকেট এবং ভলিবলের যে প্লেয়ারগুলো খেলতেছিল তারা তো আসলে অনেক রুট থেকে বা অনেক ইয়ে থেকে আসছে, তো ওদের কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, সেটাও আমাদের ক্যাপ্টেনের নজরে এড়ায় নাই। ক্রিকেটার সহ অন্য খেলার খেলোয়াড়দের অনুদান দিলেও এখনো কোচদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পূরণ করেনি বিসিবি। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800 777 777 নম্বরে। দর্শক, এই ছিল আমাদের রাত 10টার খবরে। ধন্যবাদ সবাইকে।